আচ্ছা, আজকে আমরা এই কয়েকটা বিষয়ে আলোচনা করব পেরিকার্ডিয়াল ডিজিজ নিয়ে। পেরিকার্ডিয়াল ডিজিজের ভিতরে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, আমরা এগুলো খুব সংক্ষেপে আলোচনা করব কারণ এগুলো এত ডিটেইলস তোমাদের দরকার হবে না। অ্যাকিউট পেরিকার্ডাইটিস এটা আচ্ছা, অ্যাকিউট পেরিকার্ডাইটিস এটা আমাদের প্রেজেন্টেশন হয় চেস্ট পেইন নিয়ে, কিন্তু অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের মধ্যে কিন্তু এখানে কিছু ডিফারেন্স আছে। চেস্ট পেইনের ডিফারেন্সটা হলো, আমি একটু অ্যাডমিট করে নিই সবাইকে। চেস্ট পেইনের ভিতর ডিফারেন্স হলো যে এটাও সেন্ট্রাল চেস্ট পেইন, কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজের চেস্ট পেইনটা হয়, এটা হলো কম্প্রেসিভ অথবা হেভিনেস হয়, কিন্তু এখানকার পেইনটা হবে শার্প চেস্ট পেইন, যে খুব শার্প একটা চেস্ট পেইন। কারণ পেরিকার্ডিয়াম, এটা প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল পেরিকার্ডিয়াম আছে। দুইটা পেরিকার্ডিয়াম ইনফ্লামেশন হলে যখন একটার সাথে আর একটা রাব হবে, তখন এটা খুব একটা শার্প পেইন হয়, শার্প পেইন। এবং সামটাইমস ইট রেডিয়েটস টুয়ার্ডস দ্য কি শোল্ডার আর নেক। আমি বলেছি শার্প পেইন হয়, যে শার্প পেইনটা সেন্ট্রাল থাকে এবং সামটাইমস রেডিয়েট করে শোল্ডার এবং নেকে। এবং এই পেইনটা সাধারণত মুভমেন্ট, রেসপিরেশন, ঠিক আছে, এবং লাইং ডাউন কন্ডিশন, এই কন্ডিশনটাতে পারে। এবং এই পেইনটা তোমার মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেইনের মতো যেরকম রেস্ট নিলে চলে যায় তা হবে না, এটা সাধারণত মুভমেন্টের সাথে পরিবর্তন হয়। তারপরে আরেকজন আসছে, মুভমেন্টের সাথে এবং রেসপিরেশনের সাথে, এবং আমি বলেছি পোশ্চার চেঞ্জের সাথে বা মুভমেন্টের সাথে এটা চেঞ্জ হয়। এখন আসে যে পেরিকার্ডাইটিসের কারণগুলো কি কি। অ্যাকিউট পেরিকার্ডাইটিসের কারণগুলো, পেরিকার্ডাইটিসের কারণগুলো হতে পারে যে ইনফেকশন, ইনফেকশন ইনফেকশনের মধ্যে ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং টিউবারকুলার পেরিকার্ডাইটিস। আমাদের দেশে কিন্তু টিউবারকুলার পেরিকার্ডাইটিসটা কমন, আর অনেক সময় ভাইরাল পেরিকার্ডাইটিসটাও অনেক সময় কমন, কিন্তু ভাইরাল পেরিকার্ডাইটিসটা ট্রানজিয়েন্ট হয়, অনেক সময় চিকিৎসা লাগে। কিন্তু টিউবারকুলার পেরিকার্ডাইটিসের অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করে। তাহলে একটা ইনফেকশন রিলেটেড হতে পারে, আর একটা ইনফ্লামেশন। ইনফ্লামেশন যেরকম একটা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে, যেরকম সিস্টেমিক লুপাস ইরাইথোম্যাটোসাস অথবা কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলোতে অনেক সময় পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করে, অনেক সময় প্লুরাল ইফিউশনও ডেভেলপ করে। আর একটা রিউম্যাটিক ফিভার, রিউম্যাটিক ফিভারে অনেক সময় পেরিকার্ডাইটিস অথবা মাইল্ড পেরিকার্ডিয়াল ইফিউশন অনেক সময় ডেভেলপ করে। আর কি আদার্স কজ, পোস্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। পোস্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন দেখা যায় যে কিছুদিন পরে এটা পেরিকার্ডাইটিস, 2 থেকে 3 দিন পরে পেরিকার্ডাইটিস ডেভেলপ করে। আবার অনেক সময় আমি বলেছি যে ডেজলার সিনড্রোমেও পেরিকার্ডাইটিস ডেভেলপ করে, গতকাল আমি বলেছি। তাহলে এবং রেনাল ফেইলিউর, ক্রনিক রেনাল ফেইলিউরে দেখা যায় এন্ড স্টেজে গিয়ে পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করে, তখন আসলে ডায়ালাইসিস ছাড়া কোনো কিছুতেই ইমপ্রুভ করে না। তাছাড়া ম্যালিগনেন্সি কিছু আছে, ম্যালিগনেন্সি দেখা যায় যে পেরিকার্ডিয়ামে পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করছে, যেরকম ব্রঙ্কোজেনিক কার্সিনোমা অথবা ব্রেস্ট কার্সিনোমা অথবা হেমাটোলজিক্যাল কিছু ম্যালিগনেন্সি, অ্যাকিউট লিউকেমিয়া অথবা লিম্ফোমা, এই ধরনের ম্যালিগনেন্সিতে পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করে। অনেক সময় হয় পোস্ট রেডিয়েশন। এই কারণগুলো সাধারণত পেরিকার্ডিয়াল অ্যাকিউট পেরিকার্ডিয়াইটিস কজ। তাহলে যদি কারণ বলে তোমরা 3টা হেডিং এ বলবা। একটা বলবে ইনফেকশন লাইক ভাইরাল ইনফেকশন, টিউবারকুলার এন্ড ব্যাকটেরিয়াল। ইনফ্লামেশন লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস ইরাইথোম্যাটোসাস এন্ড সামটাইমস রিউম্যাটিক ফিভার। এন্ড আদার্স এর ভিতরে পোস্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ইউরেমিয়া, সাম ম্যালিগন্যান্সি, হ্যাঁ, এবং রেডিয়েশন, এগুলোতে হতে পারে। যে আমি এই পেরিকার্ডিয়াল পেরিকার্ডাইটিস এর কারণগুলো বললাম। এখন
আমরা এইটা শেয়ার করা বন্ধ করে দিলাম। এখন আসছি যে তোমাদের কজ বললাম, এখন ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স এর ভিতরে আমি বলেছি যে একটা চেস্ট পেইন নিয়ে আসবে। চেস্ট পেইনটা হবে ক্যারেক্টারিস্টিক শার্প পেইন এবং এটা মুভমেন্ট, রেসপিরেশন এইগুলোর সাথে কি করে ভ্যারি করে, ব্যথাটা কমা বাড়া হয় এবং এটা তোমার রেডিয়েট করে শোল্ডার এবং নেকে। আর অনেক সময় পেশেন্ট আসবে কি সিমটম অফ দ্য কজ, যে কারণগুলো আছে, যেরকম এসএলই হলে তার জয়েন্ট পেইন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্ট পেইন থাকতে পারে, ভাইরাল অথবা টিউবারকুলার হলে জ্বর থাকতে পারে, তাই না? ব্যাকটেরিয়াল হলে জ্বর থাকবে, ম্যালিগনেন্সি হলে ম্যালিগনেন্সি। সিমটম অফ দ্য কজ আর পেইন এই দুটা তোমার হলো ইম্পর্টেন্ট হলো প্রেজেন্টেশন সিমটম। আর সাইনের ভিতরে আমরা একটা ইম্পর্টেন্ট সাইন দেখি, সেটা হলো পেরিকার্ডিয়াল রাব। পেরিকার্ডিয়াল রাবটা সাধারণত লোয়ার লেফট স্টার্নালেজে, এখানে ডায়াফ্রাম প্রেস করো তাহলে একটা কি হয়, পেরিকার্ডিয়াল রাব শোনা যায়, যেটা কি খসখসে আওয়াজ শোনা যায়, একটা রাব মানে ঘষা খাচ্ছে কিছু এরকম। এটাকে অনেক সময় that changes with the posture, that changes with the respiration এরকম। এবং সাধারণত বেস্ট হার্ট এইরকম লাইন এবং কিভাবে সরি আমি বেন্ডিং ফরওয়ার্ডস বসে এবং বেন্ডিং ফরওয়ার্ডের পজিশনে সবচাইতে ভালো রাবটা শোনা যায়। তাহলে এরকম করে যদি তুমি বেন্ড ফরওয়ার্ড করো ডায়াফ্রামে দিয়ে যদি লোয়ার লেফট স্টার্নালে যে স্টেথো যদি বসাই তাহলে একটা রাব পাওয়া যায়। দিস ইজ দ্য হলমার্ক অফ পেরিকার্ডাইটিস, অ্যাকুট পেরিকার্ডাইটিস। এখন কিভাবে আমরা কি করব, যে ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন করলে ফার্স্টে একটা সিম্পল ব্লাড কাউন্ট করতে পারি। ভাইরাল হলে নরমাল হবে, ব্যাকটেরিয়াল হলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে, যদি টিউবারকুলার হয় ইএসআর মে বি ভেরি হাই, ঠিক আছে, এইরকম থাকতে পারে। এবং তুমি আরেকটা পরীক্ষা করা যেতে পারে যে ইসিজি। ইসিজিতে আমার কি থাকে, এসটি সেগমেন্ট এলিভেশন। তাহলে এসটি সেগমেন্ট এলিভেশন শুধু আমরা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে পাই না, এই পেরিকার্ডাইটিসেও কিন্তু এসটি সেগমেন্ট এলিভেশন থাকে। কিন্তু এসটি সেগমেন্ট এলিভেশনের পেরিকার্ডাইটিস এবং অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সাথে কয়েকটা ডিফারেন্স আছে। যে একটা ডিফারেন্স হলো যে দুটোতেই এসটি সেগমেন্ট এলিভেশন থাকে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনে সাধারণত কনভেক্স আপওয়ার্ডস থাকে, মানে আমার এসটি সেগমেন্টটা উপরের দিকে কনভেক্স আপওয়ার্ড, আর পেরিকার্ডাইটিসে থাকে কনকেভ আপওয়ার্ডস। এই দুটো ডিফারেন্স, মেইন ডিফারেন্স। একটা হলো মায়োকার্ডিয়াল ইনফেকশনে থাকবে কনভেক্স আপওয়ার্ডস এবং পেরিকার্ডাইটিসে থাকবে কোথায়, আচ্ছা এলিভেশন একটাতে থাকবে কনভেক্স আপওয়ার্ডস এমআইএ, আর এখানে থাকে কনকেভ আপওয়ার্ডস। আচ্ছা, কনকেভ আপওয়ার্ডস। আরেকটা ডিফারেন্স আছে যে এমআই তে সাধারণত সারফেসে থাকে, যেরকম ইনফিরিয়র সারফেস এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে অ্যান্টেরিয়র সারফেস হয়, অ্যান্টেরোল্যাটারাল সারফেস হয়, কিন্তু পেরিকার্ডাইটিসে দেখা যায় যে ডিফিউজ সারফেস থাকে। যেরকম ইনফিরিয়র সারফেসে কিছু লিড আছে, অ্যান্টেরিয়র সারফেসে লিড আছে, কারণ করোনারি আর্টারিজ কি একটা রিজিয়নকে সাপ্লাই করে, ইনফিরিয়র সারফেস বা অ্যান্টেরোল্যাটারাল সারফেস এইভাবে। কিন্তু পেরিকার্ডাইটিস তো হোল পেরিকার্ডিয়ামে হয় সাধারণত, সেজন্য দেখা যায় যে অ্যান্টেরিয়র সারফেসের লিডেও থাকে, ইনফিরিয়র সারফেসে। যখন এসটি সেগমেন্ট দেখবেন যে অ্যান্টেরিয়র সারফেস লিড এবং ইনফিরিয়র সারফেস লিডেও আছে, তখন ধরে নেবেন এটা সাধারণত পেরিকার্ডাইটিস এর ফেভারে যাবে, যদি এসটি সেগমেন্ট কনকেভ এবং কনভেক্স ভালোভাবে না বুঝতে পারেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনাকে, স্ক্রিন শেয়ার করে একটা ইসিজি দেখিয়ে দিই।
এই স্ক্রিন শেয়ার করে দেখেন ইসিজিতে এই যে লিড 1 এবং 2 দেখবেন এসটি সেগমেন্টটা এলিভেটেড হয়ে গেছে প্রায় 1 মিলিমিটার এবং এখানে দেখবেন যে এসটি সেগমেন্টটা উপরের দিকে কনকেভ। এটা দেখলেন একটা। আবার দেখেন V6 এ দেখেন, V6 এ গেলে দেখা যাবে যে এসটি সেগমেন্টটা ওই রকমই আছে এবং V5 এও ওইরকম আছে। এই দুটো খেয়াল করেন যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে কিন্তু এই ইনফিরিয়র সারফেস যেরকম লিড 2 টা ইন্ডিকেট করে কিন্তু ইনফিরিয়র সারফেস। আর এভিএফটা দেখবেন যে ওইরকম এলিভেটেড একটু আছে, এটা ইনফিরিয়র সারফেস। আবার V5 V6 এটা অ্যান্টেরিয়র ল্যাটারাল সারফেসের। তাহলে দুই সারফেসে কিন্তু এমআই হওয়া ভেরি আনলাইকলি। সো ইট ইজ অ্যাকিউট পেরিকার্ডাইটিস। তাহলে আমরা পেরিকার্ডিয়াল ইফিউশনে আমরা পেরিকার্ডাইটিসে আমরা ইসিজি করব। ইসিজি ইজ দ্য হলমার্ক অফ ডায়াগনোসিস। তার সাথে কিছু ইনভেস্টিগেশন লাগে বলেছি, ব্লাড কাউন্ট লাগতে পারে, যেটাতে ভ্যারিয়েবল ফিচার থাকতে পারে, সেটা ব্যাকটেরিয়াল না ভাইরাল না, এই জিনিসগুলো টিউবারকুলার সেই সাজেশনটা দেয়। কিন্তু পেরিকার্ডাইটিসে আমাদের অন্য কোনো ইনভেস্টিগেশন খুব বেশি হেল্প করে না। আরো কিছু ইনভেস্টিগেশন করতে হতে পারে কারণটাকে জানার জন্য। ফর এক্সাম্পল যদি এসএলই সাসপেক্ট করেন, সেখানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অথবা অ্যান্টি ডিএনএস অ্যান্টিবডি করবেন। যদি ম্যালিগন্যান্সি সাসপেক্ট করেন, সেই ম্যালিগন্যান্সি কোন জায়গার সেই ইনভেস্টিগেশন গুলো করবেন, তাই না? এইভাবে ইনভেস্টিগেশন গুলো সিলেক্ট করবেন। আর ট্রিটমেন্ট আর কিছুই না, ট্রিটমেন্ট আপনি পেইন কমাবেন। পেইন কমানোর জন্য আমরা সাধারণত নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করি। অনেক সময় হাই ডোজ অ্যাসপিরিন অথবা ইন্ডোমেথাসিন অথবা আইবুপ্রোফেন এই ড্রাগগুলো ইউজ করি এবং এইটুকু মনে রাখলে আপনাদের হবে। তার সাথে ট্রিটমেন্ট অফ দ্য কজ, যে কারণটা সেই কারণটার চিকিৎসা লাগবে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের অ্যাকিউট পেরিকার্ডাইটিস। আর পেরিকার্ডিয়াল ইফিউশনটা আমি আসছি। পেরিকার্ডিয়াল ইফিউশন আসলে পেরিকার্ডাইটিস থেকে পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করে। পেরিকার্ডিয়াল ইফিউশন এর কারণগুলো তাহলে একই কারণ, যে মানে এটা ইনফেকশন হতে পারে, ইনফ্লামেশন হতে পারে অথবা আদার্স কিছু কারণ, পোস্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা ইউরেমিয়া অথবা ম্যালিগন্যান্সি অথবা ট্রমা অথবা রেডিয়েশন, অনেকগুলো কারণ হতে পারে। এই কারণগুলো যেগুলো অ্যাকিউট পেরিকার্ডাইটিস বা ক্রনিক পেরিকার্ডাইটিস ডেভেলপ করে, সেগুলোই আসলে পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করে। এই ইফিউশনটা সাধারণত আমরা ক্লাসিফাই করি 4 ভাগে। মানে অ্যাকর্ডিং টু নেচার অফ দ্য পেরিকার্ডিয়াল ইফিউশন। যেরকম ফিব্রিনাস, এখানে ফিব্রিন থ্রেডস হয়, আল্টিমেটলি এখানে কি হয়, অ্যাডহেশন হয় এগুলো। অনেক সময় সেরাস, অনেক সময় হেমোরেজিক হয়, অনেক সময় হয় হলো পুরুলেন্ট। যেরকম হেমোরেজিক হয় সাধারণত ম্যালিগন্যান্সিতে। ম্যালিগন্যান্সিতে দেখবেন যে পেরিকার্ডিয়াল ইফিউশন ড্র করেছেন, এটা হেমোরেজিক হচ্ছে। পুরুলেন্ট হয় সাধারণত সেপসিস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন কিছু কিছুতে, পায়োজেনিক ব্যাকটেরিয়াতে। তাছাড়া সেরাস সাধারণত হয় অনেকগুলো কারণে হতে পারে, যেরকম ভাইরাল ইনফেকশন, পোস্ট মায়োকার্ডিয়াল, এগুলো সেরাস হয়। তাছাড়া ফিব্রিনাস টিউবারকুলোসিস বা অন্যান্য অনেকগুলো কারণে মানে ফিব্রিনাস ইফিউশন ডেভেলপ করে, রিউমাটিক ফিভার এগুলোতে ফিব্রিনাস ইফিউশন ডেভেলপ করে। তাহলে মানে ক্যারেক্টার অফ দ্য পেরিকার্ডিয়াল ফ্লুইড কে অনুসারে আমরা ফিব্রিনাস, সেরাস, হেমোরেজিক অথবা কি পুরুলেন্ট বলে থাকি। এটা ফ্লুইড ড্র করলে বোঝা যায়। আচ্ছা, সেকেন্ড থিং, যে পেরিকার্ডিয়াল ইফিউশনে পেশেন্টটা কি নিয়ে আসে। পেরিকার্ডাইটিস আমি বলেছিলাম পেইন নিয়ে আসে, কিন্তু ইফিউশনের পেশেন্টের পেইন থাকবে না, কারণ এই প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল পেরিকার্ডিয়াম আর ঘষা খাচ্ছে না, এর ভিতরে ফ্লুইড জমে গেছে। ফ্লুইড জমে গেলে তো আর ঘষাও খাবে না, ব্যথাও হবে না। তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন যখন সিগনিফিকেন্ট হয়, তখন এটাতে আর সাধারণত ব্যথা থাকে না। তখন বলে যে রেট্রোস্টার্নাল অপারেশন, একটা মানে
রেট্রোস্টার্নাল যে একটা হ্যাভিনেস ভাব সে অনুভব করে এই অপারেশন। কিন্তু এই পেশেন্ট গুলোর প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট থাকে কি সিমটম অফ দ্য কজ। যদি টিউবারকুলার হয় দেখবেন যে লো গ্রেড ফিভার আছে, যদি ম্যালিগনেন্সি হয় ম্যালিগনেন্সির সিমটম থাকবে, এই জিনিসগুলো। এখন আমি কিভাবে এক্সামিনেশন করলে বুঝবো? এক্সামিনেশনে পেরিকার্ডিয়াল ইভিউশন যদি সিগনিফিকেন্ট হয় তাহলে আমরা কি পাবো? পালসে হাত দিলে দেখবো যে পালসের ভলিউমটা কমে গেছে, অনেক সময় ট্যাকিকার্ডিয়া থাকে। কারণ কার্ডিয়াক আউটপুট কমে যাবে তখন ট্যাকিকার্ডিয়া। এবং সিগনিফিকেন্ট যখন হবে, যখন ইভিউশন তখন পাওয়া যায় পালসাস প্যারাডক্সাস বলে। পালসাস প্যারাডক্সাস, পালসাস প্যারাডক্সাস এবং দেখবেন কি ট্যাকিকার্ডিয়া পাচ্ছেন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট থাকে। প্যারাডক্সাস মানে এটা কিন্তু আমাদের ব্লাড প্রেশার কি হয়, ইন্সপিরেশনের সময় হার্টে কি হয়, ব্লাডে ফিলিং হয় ইন্সপিরেশনের সময়, কারণ নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশারের জন্য ভেনাস রিটার্ন বাড়ে, রাইট অ্যাট্রিয়ামে ব্লাডটা আসে, ফলে যখন ইন্সপিরেশনের সময় নর্মালি ব্লাড প্রেশার আমাদের কমে আর এক্সপিরেশনের সময় নর্মালি একটু বেশি থাকে। পালসাস প্যারাডক্সাস মানে কি এই যে ফেনোমেনা হচ্ছে ইন্সপিরেশনের ব্লাড প্রেশার আরো বেশি কমে যায়, মানে এটা এক্সাজারবেশন অফ দা এটাকে পালসাস প্যারাডক্সাস বলে। সাধারণত 20 মিলিমিটার পর্যন্ত কমতে পারে। যে 20 এর উপরে যদি যায় তখন আমরা বলি এটা পালসাস প্যারাডক্সাস। সাধারণত 10 বলে অনেক সময়। তো যাই হোক, এই পালসাস প্যারাডক্সাস আমরা পালসে হাত দিলে কিভাবে বুঝবো? পালসে হাত দিলে তো আপনার তো প্রেশার তো আপনি দেখেন না ইন্সপিরেশনের সময়। তাহলে কিভাবে বুঝবেন? যে ইন্সপিরেশনের সময় পালস এতই বেশি কমে যায়, লম্বা, লম্বা শ্বাস নিতে বলবেন আর ছাড়তে বলবেন। দেখেন লম্বা শ্বাস নিয়েছে যখন দেখবেন যে পালস পাওয়াই যাচ্ছে না। এটাই হলো পালসাস প্যারাডক্সাস। তখন আমরা বুঝি পালস প্রেশার বোধহয় মানে মানে সিস্টোলিক প্রেশার ইন্সপিরেশন এতই কমে গেছে যে কার্ডিয়াক আউটপুট আপনি পাচ্ছেন না, পালসই পাচ্ছেন না। তাহলে আপনি ২ টা জিনিস খেয়াল করবেন, যদি পেরিকার্ডিয়াল এফিউশন সিগনিফিক্যান্ট হয় পালসে, ট্যাকিকার্ডিয়া এবং পালসাস প্যারাডক্সাস থাকতে পারে এবং এই পালসটা সাধারণত থাকবে লো ভলিউম পালস। আচ্ছা, ব্লাড প্রেশার। তাহলে পেরিকার্ডিয়ামের যে মূল জিনিসটা হলো এটা কি দেয়? ডায়াস্টলের সময় স্পেস দেয় হার্টটাকে। আর ডায়াস্টলের সময় হার্টটা ফিল করে। হার্টটা ফিল না করলে ঠিকমতো কার্ডিয়াক আউটপুটও ঠিক থাকবে না। তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশনে হার্টে ভালো ফিল হবে না, কি কার্ডিয়াক আউটপুটও ভালো হবে না। তাহলে আপনি কি পাবেন এখানে? হাইপোটেনশন পাবেন। হাইপোটেনশন, হাইপোটেনশন পাবেন। আর এখানে কি পাবেন? জেভিপিটা রেইজড পাবেন। এবং সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট যখন হয় অথবা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস যখন হয় তখন আমাদের কি হয়, যে জিনিসটা এটাকে বলে কাশমল সাইন বলে, একটা কাশমল সাইন। মানে কাশমল সাইনটা মানে আমার যখন আমরা ইন্সপিরেশন নেই, ইন্সপিরেশনের সময় কি হয়, ব্লাডটা এই জেভিপি থেকে মানে সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা থেকে ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে আসে, কারণ নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশারের জন্য ভেনাস রিটার্ন বাড়ে। তাহলে ইন্সপিরেশনের সময় দেখবো যে জেভিপিটা কমে যাচ্ছে, কিন্তু কাশমল সাইনটা হলো ইন্সপিরেশনের সময় না কমে ইন্সপিরেশনের সময় আরো বেড়ে যাচ্ছে, কারণ রাইট অ্যাট্রিয়াম অলরেডি ফিল্ড, ঠিক আছে, সেই জন্য এটা ইন্সপিরেশনের সময় আরো বেড়ে যাচ্ছে। তো এই যে ইন্সপিরেশনের সময় যে বেড়ে যায় এটাকে বললে কাশমল সাইন। এই সাইনটাকে আমরা বলি যে বেশ পেরিকার্ডিয়াল ইফিউশন অথবা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস যখন ডেভেলপ করে তখন এই ফিচারটা পাওয়া যায়। তাহলে আমরা দেখে নিলাম পালস কি হতে পারে, লো ভলিউম, ট্যাকিকার্ডিয়া, সামটাইমস কি পালসাস প্যারাডক্সাস। পালসাস প্যারাডক্সাস কিভাবে বুঝবেন? লম্বা শ্বাস নিতে বলবেন এবং শ্বাস নিতে গেলে কি হবে, দেখবেন যে পালসই পাচ্ছেন না, কারণ ইন্সপিরেশনের সময় ব্লাড প্রেশার যে কমে এটা আরো বেশি কমছে, এক্সাজারবেশন অফ দ্য নর্মাল ফেনোমেনা। পালসাস প্যারাডক্সাস একজন জিজ্ঞেস করছেন রিপিট করার জন্য, আমি এই জন্য আবার বলছি যে পালসাস প্যারাডক্সাস মানে ইন্সপিরেশনের সময় যে ব্লাড প্রেশারটা কমে
সিস্টোলিক প্রেসার এটা আরো বেশি কমবে, সেজন্য এটাকে বলি এক্সাজারবেশন অফ নরমাল ফেনোমেনা ইন হুইচ ব্লাড প্রেসার রিডিউসেস মোর ডিউরিং ইন্সপিরেশন। এটাই আসলে, সেটা আমরা পালসে বুঝি, ইন্সপিরেশনের সময় পালসটা একদম পাওয়া যায় না অনেক সময়। তাহলে এটা পালসাস হয়। ব্লাড প্রেশার হাইপোটেনশন জেভিপিতে পেতে পারি কি, যে রেইজ জেভিপি এবং কাশমল সাইনটা পেতে পারি। এখন আসেন যে হার্টের অ্যাপেক্স, অ্যাপেক্সটাতে পেরিকার্ডিয়াল ইফিউশন, তাহলে হার্টের চতুর্দিকে হলো পানি, তাহলে অ্যাপেক্সে এখানে হাত দিলে কি পাবেন? পাবেন না, কারণ চতুর্দিকে যখন পানি থাকবে তখন দেখবেন যে পানি ভেদ করে আর হাতে অ্যাপেক্স লাগছে না, ফলে ইমপালপেবল অ্যাপেক্স। অনেক সময় পালপেশন করা যায়, কিন্তু ইমপালপেবল মোস্ট অফ দ্য টাইম থাকে অ্যাপেক্স যদি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট পেরিকার্ডিয়াল ইফিউশন হয়। ইমপালপেবল অ্যাপেক্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কি, আমাদের অস্কাল মানে পারকাশন হার্টের কোথাও কাজে লাগে না, কিন্তু এখানে যদি পারকাস করেন এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস, সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস সেটা বাড়বে, এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস বাড়বে। পারকাশন এখানেই শুধু বেশি লাগে, এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস বাড়ে। এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস কমে কোথায় জানেন তো? এমফাইসিমাতে কমে, তখন হার্টটা টিউবুলার হয়ে যায়, কার্ডিয়াক ডালনেসটা কমে যায়। আর এখানে চতুর্দিকে পানি থাকে, অতএব এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস পারকাশন করলে বাড়বে। আরেকটা সাইন পাওয়া যায়, সেটা হার্টে যদি স্টেথো বসায়, সেটা হবে কি, স্টেথো বসালে এখানে যদি স্টেথো বসান তখন হার্ট সাউন্ড উইল বি ডিস্ট্যান্ট, মনে হবে যে অনেক দূর থেকে হার্ট সাউন্ড আসছে, কারণ আপনার এই যে হার্ট সাউন্ডটা, এটা পানিটা ভেদ করেই তো স্টেথোতে আসতে হয়, তাহলে মনে হবে হার্ট সাউন্ড মেবি ডিস্ট্যান্ট, অনেক দূর থেকে আসছে এরকম মনে হয়। এবং লাং বেজ উইল বি ক্লিয়ার, কারণ এটা তো হার্ট ফেইলিউর না। হার্ট ফেইলিউর হলে কি হতো, যে মানে লেফট হার্ট ফেইলিউর হলে লাং বেজে ক্রেভিটেশন থাকতো, কিন্তু এখানে হার্ট মানে লাং বেজ উইল বি ক্লিয়ার, কারণ এখানে তো হার্ট শ্যাডো অনেক বড় হয়ে যাবে এক্সরে করলে, তখন মনে হবে যে হার্ট ফেইলিউর কিনা লেফট ভেন্ট্রিকুলার। আসলে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর হলে ডিফারেন্সিয়েট করতে পারি যে লাং বেজে থাকবে ক্রেভিটেশন, পেরিকার্ডিয়াল ইফিউশনে ক্রেভিটেশন থাকবে না এবং ক্লিয়ার থাকবে। তাহলে আমরা যদি পেরিকার্ডিয়াল ইফিউশনের সাইন বলি, তাহলে আপনারা বলবেন কয়েকটা, যে পালস লো ভলিউম, ট্যাকিকার্ডিয়া, সামটাইমস পালসাস অল্টারনেট, ব্লাড প্রেশারে হাইপোটেনশন, জেভিপিতে রেইজ জেভিপি এবং কাশমল সাইনটা প্রেজেন্ট থাকে, এবং অ্যাপেক্সে ইম্পালপেবল অ্যাপেক্স বিট, এটা কি হয় ইম্পালপেবল অ্যাপেক্স বিট। আর একটা কি হবে, যে আপনি এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস উইল বি ইনক্রিজড। আর যদি আমি স্টেথো বসাই তাহলে হার্ট সাউন্ড উইল বি ডিস্ট্যান্ট। আরেকটা ইম্পর্টেন্ট হলো কি, লাং বেজেস উইল বি ক্লিয়ার। এই কয়টা বললে আমরা হ্যাপি হব। আচ্ছা, তাহলে এইটুক পর্যন্ত আমরা বললাম যে এইভাবে আমরা ম্যানেজ করতে পারি। আচ্ছা, যে পারকাশনটা আপনারা রিপিট করতে বলছেন, মানে আমরা এরিয়া অফ সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস আমরা যদি দেখি তাহলে এটা ইনক্রিজ থাকবে, এটা পেরিকার্ডিয়াল ইফিউশনের একটা ইম্পর্টেন্ট সাইন। আর অন্য কোনো জায়গায় আমাদের সাধারণত কার্ডিয়াকে কি পারকাশন আমরা করি না, যখন সাসপেক্ট করি পেরিকার্ডিয়াল ইফিউশন তখনই শুরু করি। আচ্ছা, এই জিনিসগুলো, এখন ইনভেস্টিগেশন কি করবেন? ইনভেস্টিগেশনটাই যে পেরিকার্ডিয়াল ইফিউশন কিভাবে ডায়াগনোসিস করবেন, দেখবেন যে যদি এক্সরে করেন, এক্সরেতে থাকবে কি হার্ট শ্যাডো ইনক্রিজ থাকবে, মানে কার্ডিয়াক শ্যাডোটা দেখবেন যে ইনক্রিজ ইন ট্রানভার্স ডায়ামিটার অনেক হয়ে গেছে, এবং এটা গ্লোবুলার শেপ হার্ট হয়, মানে ওয়াটার বোতলের মতো হয়, পানির বোতলে একটু দেখে দিলে, বা পিচার শেপ বলে, অনেক সময় পিয়ার শেপ বলে, গ্লোবুলার হার্ট। দেখবেন এখানে ইম্পর্টেন্ট জিনিস যে এটা হার্টটা কিন্তু বড় হয় নাই, কিন্তু হার্টের চতুর্দিকে পানি জমার জন্য, ওয়াটার অ্যাকুমুলেশনের জন্য এনলার্জ হয়েছে। তাহলে এটা ঠিক লাগে অনেক সময় যে কার্ডিওমেগালির মতো, হার্ট শ্যাডো যখন বড় হয়ে যাবে, কিন্তু যখন হার্ট ফেইলিউর থাকে তখন কি হয়, পালমোনারি ভেনাস কনজেশন থাকে, পালমোনারি ভেইন গুলো কনজেস্টেড, মানে ফ্লাফি শ্যাডো অনেক সময় থাকে। কিন্তু পেরিকার্ডিয়াল ইফিউশনে
মার্জিন থাকবে ক্লিয়ার কাট মার্জিন, একদম মনে পেন্সিল দিয়ে এঁকে দিয়েছে। ক্লিয়ার কাট মার্জিন, তাহলে কার্ডিয়াক শাটো will be increasing transverse diameter with clear cut margin giving rise to a globular shaped heart. এটা হলো পেরিকার্ডিয়াল। এবং লাং ফিল্ডস উইল বি ক্লিয়ার, লাং ফিল্ডস উইল বি ক্লিয়ার। এই লাং ফিল্ডস উইল বি ক্লিয়ার বলে আপনি হার্ট ফেলিউর থেকে ডিফারেন্সিয়েট করে দিলেন, ঠিক আছে? তাহলে এই পেশেন্টের এক্স-রে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ করলে এইরকম পাবে। এখন যদি আমি পেশেন্টটাকে টেন্ডেলেনবার্গ পজিশনে যদি এক্স-রে করাই, টেন্ডেলেনবার্গ পজিশনে মানে মাথাটাকে একটু নিচের দিকে দিয়ে 10 to 15 ডিগ্রি, পাটাকে একটু উপরের দিকে দিয়ে যদি এক্স-রে করাই, তখন কি হবে? পানি থাকলে কি হবে? একদম ওই যে হার্টের উপরের দিকে বেজের দিকে চলে আসবে পানি। তখন দেখবেন যে ওয়াইডেনিং অফ দ্য বেজ অফ দ্য হার্ট হয়েছে। তাহলে আর যদি হার্ট শ্যাডো শুধু যদি বড় থাকে, কার্ডিওমেগালি থাকে, তাহলে কিন্তু এই ওয়াইডেনিং অফ দ্য বেজ হবে না। তাহলে টেন্ডেলেনবার্গ পজিশনে যদি এক্স-রে করেন, যে পানিগুলো নিচ থেকে কি উপরে চলে আসবে, একদম এইভাবে চলে আসবে। ফলে হার্টের বেজ কিন্তু উপরের দিকে, নিচের দিকে না। ওয়াইডেনিং অফ দ্য বেজ অফ দ্য হার্ট হবে। তাহলে আমরা এক্স-রে করতে পারি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, আর পোস্টেরিয়র করে দিয়ে দেখলাম যে কার্ডিওমেগালি আছে এবং গ্লোবুলার শেপড হার্ট আছে, ক্লিয়ার কাট মার্জিন এবং পালমোনারি কনজেশন নাই। তখন আমি বুঝে ফেলবো যে এটা পেরিকার্ডিয়াল এফিউশন হতে পারে। এটা তো হার্ট ফেইলিউরও হতে পারে। এজন্য কেউ যদি চেষ্টা করেন, যদি টি পজিশন বা টেন্ডেলেনবার্গ পজিশনে মাথাটা নিচের দিকে দিয়ে করেন, তাহলে কি হবে? ওয়াইডেনিং অফ দ্য বেজ অফ দ্য হার্ট হবে। তাহলে এটা একটা আমরা একটা ছোট্ট একটা ইনভেস্টিগেশন করে যাদের ইকো ফ্যাসিলিটিস নাই তারা কনফার্ম হতে পারে যে এটা হার্ট ফেইলিউর না পেরিকার্ডিয়াল এফিউশন। কিন্তু কনফার্মেটরি ইনভেস্টিগেশন হলো কি? ইকোকার্ডিওগ্রাম। ইকো ইকো করলে আপনি সুন্দর পেরিকার্ডিয়াল এফিউশনটা বুঝতে পারবেন এবং অ্যামাউন্টটা বুঝতে পারবেন, ফ্লুইড কতটুকু আছে, এগুলো সবই বুঝতে পারবেন। তাহলে ইকো ইজ দ্য কনফার্মেটরি ডায়াগনোসিস। আরেকটা কনফার্মেটরি ডায়াগনোসিস কি? অ্যাসপিরেশন অফ ফ্লুইড এন্ড স্টাডি। ফ্লুইড বের করেছেন, কনফার্ম ডায়াগনোসিস। অ্যাসপিরেশন অফ দ্য ফ্লুইড এন্ড স্টাডি। কারণ আমার এটা টিউবারকুলাস কিনা, ম্যালিগন্যান্ট সেল দেখতে হবে, তারপরে আমি ওখানে এএফবি দেখতে পারি, তাই না? অ্যাসিড ফাস ব্যাসিলে অনেক কিছু দেখতে পারি। তাহলে এটা একটা, তাহলে ডায়াগনোসিসের জন্য ৩ টা ইনভেস্টিগেশন। নাম্বার 1 এক্স-রে, নাম্বার 2 ইকো কনফার্মেটরি, থার্ড হলো ইনভেসিভ কনফার্মেটরি, সেটা হলো কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন এন্ড স্টাডি। আর অন্যান্য ইনভেস্টিগেশন করা হয় টু ডিটেক্ট কজ। যেরকম একটা ব্লাড কাউন্ট করতে পারেন, যে ম্যালিগন্যান্সিতে হিমোগ্লোবিন কম থাকতে পারে, টিউবারকুলোসিস হিমোগ্লোবিন কম থাকতে পারে, ঠিক আছে? আর ব্যাকটেরিয়াল ইনফেকশনে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকতে পারে। তারপরে কারণ বোঝার জন্য আরো অনেকগুলো ইনভেস্টিগেশন করতে পারেন। যদি এসএলই সাসপেক্ট করেন সেভাবে করবেন, ঠিক আছে? এইভাবে। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট আর কিছুই না, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট যদি কালেকশন হয় তাহলে কি করবেন? ফ্লুইড অ্যাসপিরেশন, পেরিকার্ডিয়াল এবং ট্রিটমেন্ট অফ দ্য কজ। টিউবারকুলোসিস হলে কি করবেন? এনটিটিভি ড্রাগ রেজিমেন। আপনারা অবশ্যই মনে রাখবেন, যদি টিউবারকুলোসিস হয়, এনটিটিভি ড্রাগের সাথে অবশ্যই স্টেরয়েড লাগবে। যে এটা ওয়ান অফ দ্য ইন্ডিকেশন অফ ইউজিং স্টেরয়েড ইন টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসে যদি আপনি এনটিটিভির সাথে এখানে স্টেরয়েড না দেন, তাহলে কি হবে? এটা কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস ডেভেলপ করবে, তখন এটা ডেঞ্জারাস জিনিস। তাহলে টিউবারকুলোসিসে কিছু কিছু জায়গায় আমরা কি করি? স্টেরয়েড দিই। তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইন্ডিকেশন হলো কি? এই মানে টিউবারকুলার পেরিকার্ডিয়াল এফিউশন। আর কিছু ইন্ডিকেশন আছে, যেরকম অকুলার পেরিকার্ডাইটিস, সেখানে সাইট থ্রেটেনিং, সেখানে আপনার দিতে হবে। টিউবারকুলার মেনিনজাইটিস দিতে হয়, ঠিক আছে? অনেক সময় আমরা ইউরোজেনিটাল টিউবারকুলোসিসের দেই, অনেক সময় ওটা না দিলেও হয়, কিন্তু মেনিনজাইটিস, তারপরে হলো পেরিকার্ডিয়াল এফিউশন, ঠিক আছে? টিউবারকুলার মেনিনজাইটিস, পেরিকার্ডিয়াল এফিউশন মানে এবং অকুলার পেরিকার্ডাইটিস এগুলোতে দিবেন। আর টিউবারকুলোসিস যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিস্ট্রাকশন করে, তখন তো রিপ্লেসমেন্ট হিসেবে স্টেরয়েড লাগে, ঠিক আছে? তাহলে রিপ্লেসমেন্ট হিসেবে স্টেরয়েড, এই কারণ এই টিউবারকুলোসিস গুলোতে কি লাগে? সাধারণত স্টেরয়েড লাগে। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেশন। এখন আমি একটা জিনিস আপনাদেরকে ডেফিনিশন বলবো, সেটা হলো হোয়াট ইজ কার্ডিয়াক টেম্পোনেট।
কার্ডিয়াক টেম্পোনেট আর কিছুই না। কার্ডিয়াক টেম্পোনেট ইজ মানে পেরিকার্ডিয়াল এফিউশন। কিন্তু পেরিকার্ডিয়াল এফিউশন ইজ লার্জ এনাফ, যখন হয় লার্জ এনাফ অর র্যাপিডলি অ্যাকুমুলেটিং পেরিকার্ডিয়াল এফিউশন, খুব দ্রুত যখন পেরিকার্ডিয়াল এফিউশন ডেভেলপ করে, অথবা স্লোলি করছে কিন্তু লার্জ হচ্ছে, তখন হিমোডিনামিক কম্প্রোমাইজ হয়ে দেখা যাচ্ছে হাইপোটেনশন হয়ে কোলাপস করছে পেশেন্ট, ঠিক আছে? তখন এইটাকে বলা হয় কি কার্ডিয়াক টেম্পোনেট, হুইচ ইজ মেডিকেল এমার্জেন্সি। মেডিকেল এমার্জেন্সি কার্ডিয়াক টেম্পোনেট গুলো সাধারণত ডেভেলপ করে যেরকম হঠাৎ করে যদি রাপচার অফ দ্য ভেন্ট্রিকল হয়ে গেল, ঠিক আছে? রাপচার অফ দ্য ভেন্ট্রিকল অথবা ট্রমার কারণে হঠাৎ করে হার্টটা সমস্যা হয়েছে, ঠিক আছে? অথবা অনেক সময় ম্যালিগনেন্সিতে টেম্পোনেট ডেভেলপ করে, ঠিক আছে? এইগুলো কারণে সাধারণত অনেক সময় কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ করে, মানে র্যাপিডলি ডেভেলপিং স্মল অ্যামাউন্টও যদি র্যাপিডলি ডেভেলপ করে, অথবা লার্জ অ্যামাউন্ট ওভার এ পিরিয়ড অফ টাইম হুইচ কজেস হিমোডিনামিক ডিকম্পেনসেশন। দিস ইজ নোন অ্যাজ কার্ডিয়াক টেম্পোনেট। দিস ইজ মেডিকেল এমার্জেন্সি, এবং এটার একমাত্র চিকিৎসা ইমিডিয়েট অ্যাসপিরেশন অফ পেরিকার্ডিয়াল ফ্লুইড টু সেভ লাইফ। এটা হলো কার্ডিয়াক টেম্পোনেট। আরেকটা আছে হলো আমাদের কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। আমি বলেছি যখন দেখবেন যে কিছু কিছু কারণ যেগুলো আছে, যেরকম টিউবারকুলোসিস অথবা ম্যালিগনেন্সি অথবা অনেক সময় রিউমাটিক ফিভার, ঠিক আছে? এই অসুখগুলোতে অনেক সময় কি হয়, অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন এই জায়গায়, মানে অনেক সময় দেখা যায় যে পেরিকার্ডিয়াল এফিউশন ডেভেলপ করেছে কিন্তু হিল করেছে বাই ফাইব্রোসিস। ফাইব্রোসিস দ্বারা হিল করার ফলে দেখবেন যে পেরিকার্ডিয়ামের চতুর্দিকে যে শেলটা, যে পেরিকার্ডিয়াম হার্টের চতুর্দিকে শেলটা আছে, এটা ঠিক হয়ে যাচ্ছে। ঠিক হলে তো আর রিল্যাক্স করতে পারবে না, তাহলে আলটিমেটলি যখন অ্যাডভান্স স্টেজে যায় তখন কি হয়, এটা ক্যালসিফিকেশন হয়। তো এই জিনিসটাকে আমরা বলছি কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস। কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস যখন হবে তখন হার্টটা তো রিল্যাক্সের কোনো জায়গা থাকবে না ডায়াস্টলে, তখন কি হবে, হার্টের ফিলিং কম হবে, ব্লাডটা আসতে পারবে না, ফলে কি হবে, ভেনাস কনজেশন হবে, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভাতে কনজেশন হবে। তখন দেখা যাবে রাইট হার্ট ফেলিউরের মতো ফিচার হচ্ছে। রাইট হার্ট ফেলিউরের মতো ফিচার, সে ফর এক্সাম্পল দেখবেন কি যে ইডিমা হচ্ছে, অ্যাসাইটিস হচ্ছে, রেইজ জেভিপি হচ্ছে, এই জিনিসগুলো হবে। তাহলে আমরা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে সেম অ্যাজ রাইট ভেন্ট্রিকুলার ফেইলিউর, তাহলে পেশেন্ট প্রেজেন্টস উইথ ইডিমা, কনস্ট্রিকটিভ পেশেন্ট প্রেজেন্টস উইথ অ্যাসাইটিস, বাট পেশেন্ট ইজ লেস রেসপিরেটরি ডিস্ট্রেস নাই, তার মানে এটা লেফট হার্ট ফেইলিউর থেকে হয় নাই, এটা পেরিকার্ডিয়াম চতুর্দিকে একটা শেল হয়ে গেছে এবং এর ভিতরে হার্টটা রিল্যাক্স করতে পারছে না, ফলে ব্লাডটা আসতে পারছে না, ফলে সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভাতে ব্লাড জমা থাকছে। তাহলে এখানে কি থাকতে পারে, এখানে খুব সিভিয়ার কনস্ট্রিকশন থাকলে ওই একই রকম পালসের ট্যাকিকার্ডিয়া থাকবে, পালসাস প্যারাডক্সাস থাকবে, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে। আর কি, ব্লাড প্রেসারে থাকবে হাইপোটেনশন, আর জেবিপিতে রেইজ জেবিপি, আর একটাতে বলছি কোশমাল সাইন থাকে। আমরা বলছি আরেকটা কেউ যদি মনে রাখতে পারেন সেটা বলবেন ফ্রেডরিক সাইন থাকে জেবিপিতে। ফ্রেডরিক সাইন মানে যদি আপনারা মনে করেন যে জেবিপিতে দুটো ওয়েভ আছে, ওয়েভ দুটা না, ডিসেন্ট দুইটা, একটা হলো এক্স ডিসেন্ট আর একটা ওয়াই ডিসেন্ট। ওয়াই ডিসেন্ট হয় হলো কি, যে ডায়াস্টোলের সময় যখন ভেন্ট্রিকুলার ফিলিং হয়, এই আর্লি পার্ট অফ দ্য ডায়াস্টোলে যখন ব্লাডটা চলে যায় তখন ওয়াই ডিসেন্টটা হয়, রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকুলে যায়, ওয়াই ডিসেন্ট। তাহলে এখানে তো মানে রাইট অ্যাট্রিয়াল জেবিপিতে দুটো সাইন থাকে, একটা হলো কোশমাল সাইন আর একটা হলো ফ্রেডরিক সাইন জেবিপিতে। আর আমি বলছি হাইপোটেনশন, পালসাস প্যারাডক্সাস, হ্যাঁ, এই জিনিসগুলো থাকে। আর একটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে একটা জিনিস থাকে অসকালটেট করতে পারবেন, এটাকে বলি পেরিকার্ডিয়াল নক, পেরিকার্ডিয়াল নক বলি, এটা আর্লি থার্ড হার্ট সাউন্ড।
আর্লি থার্ড হার্ট সাউন্ডটাকে পেরিকার্ডিয়াল নক বলে। এই পেরিকার্ডিয়াল নকটা পাওয়া যায়। তাহলে আমরা এইটুক পর্যন্ত জানলে আপনার চলবে। তার সাথে আপনি রাইট হার্ট ফেইলিউর আর ফিচার পাবেন, ইডিমা পাবেন, অ্যাসাইটিস পেতে পারেন, হেপাটোমেগালি পেতে পারেন, হ্যাঁ, এই জিনিসগুলো। তাহলে আমরা পেরিকার্ডিয়াল কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের কারণগুলো সাধারণত বললাম, টিউবারকুলার হতে পারে, তারপরে ম্যালিগনেন্সি হতে পারে, হিমোপেরিকার্ডিয়াম থেকে অনেক সময় হয়, তারপরে বললাম কি অনেক সময় রিউমাটিক ফিভার থেকে কনস্ট্রিকশন ডেভেলপ করে। এইখান থেকে আমরা চলে আসব যে কি ফিচার থাকে। সাধারণত আমরা বলি যে এটাতে রাইট হার্ট ফেলিউরের সিমটম ইডিমা নিয়ে, অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করবে। এক্সামিনেশন করলে পালসে লো ভলিউম ট্যাকিকার্ডিয়া, পালসাস প্যারাডক্সাস পেতে পারি, হাইপোটেনশন পেতে পারি, জেভিবি রেস্ট পাবো, কোশমল সাইন, অনেক সময় ফ্রেডরিক সাইন পর্যন্ত পাওয়া যেতে পারে। আর একটা হলো আমরা পেরিকার্ডিয়াল নক পেতে পারি। তাছাড়া ইডিমা এবং কি টেন্ডার হেপাটোমেগালি অনেক সময় পাই, অ্যাসাইটিস পাই। এই সমস্যাগুলো আমরা সাধারণত কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে পাই। আর ট্রিটমেন্ট হলো এখানে যখন অ্যাডভান্স স্টেজ হয় তখন এটা আমরা ডায়াবেটিক্স অনেক সময় দেই হার্ট ফেলিউরটাকে কমানোর জন্য, কিন্তু মূল ট্রিটমেন্টটা কি পেরিকার্ডিয়েক্টমি, মানে এটা সার্জিক্যাল পেরিকার্ডিয়েক্টমি লাগে। তাহলে এটা ছাড়া আসলে আর কোনো চিকিৎসা করে খুব বেশি লাভ হয় না। আর ট্রিটমেন্ট অফ দ্য কজ, যেরকম টিউবারকুলোসিস হলে টিউবারকুলোসিসের, আর যদি অ্যাডভান্স স্টেজ হয় তবে এটা ডায়াগনোসিসের জন্য, ইনভেস্টিগেশনের জন্য ইম্পর্টেন্ট হলো একটা হয় হলো কি যে এক্সরে করলে আমরা বুঝি যে পেরিকার্ডিয়াল, আচ্ছা, যদি আমরা এক্সরে করি, এক্সরেতে কি হয় যে দেখবেন পেরিকার্ডিয়ামটা বড় হয়ে যায় না, পেরিকার্ডিয়াল ইফিউশনে তো বড় হয়, এখানে হার্টটা কিন্তু বড় না, যে হার্ট বড় না কিন্তু দেখবেন যে ডিসপ্রপোর্শনেট রাইট হার্ট ফেইলিউর আছে। তাহলে তখন চিন্তা করবেন এটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হতে পারে। আর অ্যাডভান্স স্টেজে কি হয়, পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন থাকে এবং এই ক্যালসিফিকেশনটা ল্যাটারাল যদি এক্সরে করেন তাহলে ভালো বোঝা যায়, ল্যাটারাল এক্সরে। আমি পেরিকার্ডিয়াল ইফিউশন এবং এটা আমি এক্সরেটা আমি বলে দিচ্ছি। দেখেন আগে ইফিউশনের এক্সরেটা দেখাই। এখানে আপনারা খেয়াল করেন যে হার্ট শ্যাডো অনেকটাই বড় হয়ে গেছে এবং দেখবেন যে মার্জিনটা ক্লিয়ার কাট, একটা গ্লোবুলার শেপ, এবং এটা যদি হার্ট ফেইলিউর হতো তাহলে দেখবেন যে এই সেন্টার থেকে এক ধরনের ফ্ল্যাপি শ্যাডো দেখা যেত, যেটা হার্ট ফেইলিউরে সাধারণত ভেনাস কনজেশন থাকে, কিন্তু এখানে নাই। তাহলে এটা এই জন্য আমরা বলি যে এটা পেরিকার্ডিয়াল ইফিউশন সাসপেক্টেড। এটা যদি আমরা কি করতাম, টেন্ডেলেনবার্গ করতাম, যে উপরে যে হার্টের যে পোরশন আছে এটা ওয়াইডেনিং অফ দ্য বেস, এক্সরেটা মেবি দেখা যাচ্ছে না স্যার। এক্সেপ্ট সরি আমি শেয়ার করি নাই। আচ্ছা ওকে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। ও সরি, এখানে দেখেন হার্ট শ্যাডোটা বড় ট্রান্সভার্সলি এবং মার্জিনটা ক্লিয়ার কাট এবং পালমোনারি ভেনাস কনজেশন নাই। তো এটা দুটা ডায়াগনোসিস হতে পারে, একটা মানে হার্টটাই বড় হয়ে গেছে কার্ডিওমেগালি, অথবা হার্টটা বড় হয়ে গেছে পেরিকার্ডিয়াল ইফিউশনের জন্য। কিন্তু ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো হলো মার্জিনটা ক্লিয়ার কাট আর কি যে পালমোনারি কনজেশন নাই এটা। তারপরে শ্যাডোটা দেখাচ্ছি, এখানে দেখবেন যে এই যে একটা ল্যাটারাল ভিউ, এখানে দেখবেন যে এই যে হার্ট শ্যাডোর এইদিকে দেখবেন যে ডেন্স শ্যাডো আছে, এগুলো কি পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন। এটা হলো কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ঠিক আছে। এটা তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশনে আরেকটা জিনিস আমার বলা হয় নাই, যে পেরিকার্ডিয়াল ইফিউশনে ইসিজিটা করলে কেমন থাকে। ইসিজিটা করলে সাধারণত আমরা পাই লো ভোল্টেজ ইসিজি, কারণ হার্টের চতুর্দিকে তো পানি, সেজন্য ভোল্টেজটা যে আমরা ইলেকট্রোড দিচ্ছি এখানে প্লেস করছি, এখানে এসে
খুব কম মনে হবে, সেজন্য লো ভোল্টেজ ইসিজি থাকে। এই লো ভোল্টেজ ইসিজি সাধারণত আমরা বলি যখন লিম লিডে 5 মিলিমিটারের কম হবে এবং চেস্ট লিডে 10 মিলিমিটারের কম হলে তাকে আমরা লো ভোল্টেজ ইসিজি বলি। আরেকটা জিনিস থাকে যে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স, মানে একটা আর দেখবেন যে বড়, তারপরের আরটা ছোট, আবার পরের আরটা বড়, তারপরের আরটা ছোট আরো। তাহলে এটাকে বলি ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। যে অনেক সময় সিগনিফিকেন্ট অ্যামাউন্ট যখন থাকে তখন ইলেকট্রিক্যাল অল্টারনেন্স ডেভেলপ করে। তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশনে তাহলে আমি বলেছি যে একটা এক্সরে করতে পারেন, একটা ইকো করতে পারেন, আর কি করতে পারেন, অ্যাসপিরেশন করতে পারেন। একটা ইসিজি করলে লো ভোল্টেজ ইসিজি অথবা ইলেকট্রিক্যাল অল্টারনেন্স পেতে পারেন, আর কারণ বের করার জন্য কিছু ইনভেস্টিগেশন করবেন। আর কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে বলেছি হার্ট শ্যাডোটা নরমাল থাকবে কিন্তু ক্যালসিফিকেশন থাকতে পারে পেরিকার্ডিয়াল। আর কি ইকো করতে পারেন, ইকো করেও কিন্তু পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন এবং কনস্ট্রিকশন, ফাইব্রোসিস এগুলো বোঝা যায়। আর কি করতে পারেন, অনেক সময় সিটি টেস্ট করলেও বোঝা যায় যে ক্যালসিফিকেশন আছে। ঠিক আছে, এইটুক পর্যন্তই আমাদের পেরিকার্ডিয়াল ডিজিজ। এখন আপনারা আমাকে বলেন যে পেরিকার্ডাইটিস সম্পর্কে কোনো প্রশ্ন আছে কি না, না থাকলে আমি আবার লাস্টে ইসিজিতে চলে যাব। স্যার, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে কেন আমরা শুধু রাইট হার্ট ফেলিয়ারেরই সাইনগুলো পাচ্ছি, লেফট হার্ট ফেলিয়ার কেন হচ্ছে না? কনস্ট্রিকশন যেহেতু হচ্ছে সেটা তো ফুল হার্টকেই তাহলে প্রেসার দেওয়ার কথা, তাহলে শুধু কেন রাইট হার্টের গুলো? কারণ লেফট হার্ট ফেইলিউরে যে মানে ফিচারটা সাধারণত লেফট ভেন্ট্রিকলটা ফেইল করলে, মানে কন্ট্রাকশন যদি ফেইল করে, এখানে মূল সমস্যা কিন্তু কি হচ্ছে, হার্টটা কি হচ্ছে না, মানে রিল্যাক্স করতে পারছে না ডিউরিং ডায়াস্টল। কারণ পেরিকার্ডিয়ামের মূল কাজ হলো হার্টটা যখন ডায়াস্টলে যখন রিল্যাক্স করে তখন স্পেস দেওয়া, তাহলে কনস্ট্রিকশনের সময় হার্টটাকে স্পেস দিতে পারছে না। তাহলে ব্লাডটা কিভাবে আপনি আশা করেন যে মানে হার্টে থাকবে, ব্লাডটা তখন থাকবে সিস্টেমিক সার্কুলেশনে, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভাতে যখন প্রেসার বেড়ে যাবে তখন কি হবে, আপনার দেখবেন যে রাইট হার্ট ফেলিউরের ফিচার আসলো। আর লেফট হার্ট ফেলিউর যদি লেফট ভেন্ট্রিকল যদি কন্ট্রাক্ট না করতে পারে অথবা যদি স্টিফ হয়ে যায় তখন লেফট অ্যাট্রিয়াল প্রেসার বাড়ে। লেফট অ্যাট্রিয়াল প্রেসার বাড়লে পালমোনারি ভেনাস প্রেসার বাড়ে, ক্যাপিলারি প্রেসার বাড়ে, পালমোনারি ইডিমা, শ্বাসকষ্ট হয়। এটা লেফট হার্ট ফেলিউরের কি ফিচার। এখানে তো মানে এলে প্রেসার, লেফট অ্যাট্রিয়াল প্রেসার বাড়ছে না, অতএব আপনি কিভাবে শ্বাসকষ্ট আশা করেন? শ্বাসকষ্ট সাধারণত হয় না। যখন ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন হবে, অনেক সময় লাংসের ব্রঙ্কাসকে যখন মানে প্রেসার দেয় তখন শ্বাসকষ্ট হয়। এটাই এজন্য কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে রাইট হার্ট ফেলিউর থাকে কিন্তু কি ইয়ে থাকে না, মানে লেফট হার্ট ফেলিউরের ফিচার থাকে না। হ্যাঁ, পেরিকার্ডিয়াল বলেন। জি স্যার। স্যার, পেরিকার্ডিয়াল ইফিউশনে ট্রিটমেন্টের সময় যদি টিবি থাকে তাহলে তো অ্যান্টি টিবির সাথে স্টেরয়েড দিব। তো স্যার স্টেরয়েড না দিলে কি হবে বলছিলেন একটু? হ্যাঁ, স্টেরয়েড না দিলে কনস্ট্রিকশন ডেভেলপ করবে পেরিকার্ডিয়াল ইফিউশন, কারণ এটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ইনফ্লামেশন, ফিব্রিনাস, অ্যাডহেশন এই জিনিসগুলো। আচ্ছা, পেরিকার্ডিয়াক্টমি করলে তো এটা অনেকগুলো সমস্যা হয়, পেরিকার্ডিয়াম নাই, ঠিক আছে। এই জিনিসটা মানে আমরা কি করছি, এই ফেইলুরটাকে কমানোর জন্য পেরিকার্ডিয়াক্টমিটা করছি যাতে হার্টটাকে একটু স্পেস দিতে পারে, কিন্তু এর সাথে ট্রিটমেন্ট অফ দ্য কজ যদি না করেন তাহলে ঠিক হবে না। আচ্ছা, কুশমাল সাইনটা আবার এক্সপ্লেইন করবেন কাইন্ডলি। কুশমাল সাইন আর কিছুই না, যখন আমরা জেভিপি মানে ফল করে, কখন জেভিপি তো রেসপিরেশনের সাথে ভ্যারি করে, আমরা যখন ইন্সপিরেশন করি তখন কি হার্টে ফিলিং হয়, রাইট হার্টে ফিলিং হলে সুপিরিয়র ভেনা কাভা থেকে ব্লাডটা কোথায় যাবে, রাইট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়ামে যখন আসে তাহলে যখন আমরা ইন্সপিরেশনের সময় দেখবো যে জেভিপিটা কমে যাচ্ছে, কিন্তু কুশমাল সাইন হলো যে ইন্সপিরেশন কমছে না বরং আরো বাড়ছে, কারণ হার্টের রাইট অ্যাট্রিয়ামে তো ভিতরে ঢুকতে পারছে না, মানে ডায়াস্টলের
ইয়ে থাকার জন্য ব্লাড ওর ভিতরে আছে। তো ফলে দেখবো যে ইন্সপিরেশনের সময় আরো বাড়ছে। তো এটাকে আমরা বলি কুশমল সাইন। কুশমল সাইন আরেকটা আছে যেটা অ্যাসিডোসিসে হয়, র‍্যাপিড এন্ড ডিপ ব্রিথিং, সেটাও কেউ কুশমল সাইন বলে, কিন্তু জেভিবির কুশমল সাইনটা আলাদা। পেরিকার্ডিয়াম না থাকলে কি সমস্যা হয় সেটা বলছি। পেরিকার্ডিয়াম এটা প্রোটেক্টিভ কাভারিং আছে এবং ডায়াস্টলের সময় স্পেস দেয়, এগুলো হেল্প করে। আচ্ছা, তো এখান থেকে আপনারা ইম্পর্টেন্ট জানবেন যে কারণগুলো কি। আচ্ছা, কারণগুলো কি? পেরিকার্ডিয়াল ইফিউশনের অ্যাসপিরেশনের কোনো স্পেসিফিক ইন্ডিকেশন আছে কিনা? অবশ্যই স্পেসিফিক ইন্ডিকেশন আছে। একটা হলো থেরাপিউটিক ইন্ডিকেশন। থেরাপিউটিক ইন্ডিকেশন, থেরাপিউটিক ইন্ডিকেশন মানে যখন আপনার টেম্পোনেট ডেভেলপ করে তখন আপনাকে অবশ্যই আপনাকে লাগবে হলো অ্যাসপিরেশন করা। আর একটা হলো ডায়াগনস্টিক ইন্ডিকেশন। ডায়াগনস্টিক ইন্ডিকেশন, ইউ আর ইন কনফিউশন, এটা টিউবারকুলার, ম্যালিগন্যান্ট নাকি অন্য কোনো কারণ, তখন পেরিকার্ডিয়াল ফ্লুইডটার স্টাডি দরকার হতে পারে। তাহলে দুইটা ইন্ডিকেশন আছে, একটা হলো থেরাপিউটিক ইন্ডিকেশন আর একটা হলো ডায়াগনস্টিক ইন্ডিকেশন। জি, আচ্ছা, এর ভিতরে আমি ইশরাতকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমরা যে কারো কোনো কনফিউশন না থাকলে আমি নেক্সট মুভ করতে পারি যে ইসিজি সম্পর্কে। আর আমার কার্ডিওভাস্কুলার সম্পর্কে তাহলে আরো কিছু বাকি থাকলো, যে একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, কনজেনিটাল হার্ট ডিজিজ, আর হলো আপনার কি ইসিজি। আচ্ছা, এই ইসিজিটা ভেরি ডিফিকাল্ট, কারণ ইসিজি বোঝানোর জন্য আমার একটা চক ডাস্টার এই জিনিসগুলো অথবা হোয়াইট বোর্ড মার্কার লাগে। তবুও আমি যতটুকু পারি যে সংক্ষেপে আপনাদের মানে যাতে আপনারা পরীক্ষাতে ইসিজি গুলো আপনার প্রবলেম গুলো ফেস যেগুলো করবেন সেগুলো যাতে সলভ করতে পারেন। তবে ইসিজি দেখার কোনো বিকল্প নাই শেখার জন্য। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে আমরা ইসিজি আলোচনা শুরু করি। আজকে বেশি ইসিজি আলোচনা করব না, জাস্ট এই হার্ট রেট, ওয়েভ, এই জিনিসগুলো আলোচনা করব। তাহলে ইসিজি কি? ইসিজি জিনিসটা কি? ইসিজি হলো কি রেকর্ডিং অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য হার্ট। যে আপনি হার্টের যে প্রতিনিয়ত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে এই জিনিসটাকে রেকর্ড করতে বাই এ গ্যালভানোমিটার অ্যান্ড বাই প্লেসিং সাম ইলেকট্রোডস ওভার দ্য সারফেস অফ দ্য বডি। কিছু কিছু দেখেন যে হাতে, পায়ে, বুকের ভিতরে কিছু ইলেকট্রোড প্লেস করে বাই প্লেসিং সাম ইলেকট্রোড, এবং একটা মেশিনের সাথে এই ইলেকট্রোড গুলো সেট করে, সেটাই হলো গ্যালভানোমিটার। অ্যান্ড কি যে তাহলে ইসিজি হলো রেকর্ডিং অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য হার্ট by placing some electrodes over the surface of the body and connected to a galvanometer and recorded কি on a paper, তাই না? এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস আপনি একটা পেপারের উপরে রেকর্ড করছেন এরকম ওয়েভ ফর্মে। এটাই হলো ইসিজি। আমরা সাধারণত ইসিজিটা আচ্ছা ইশরাত, আচ্ছা ওকে, মানে আমরা ইসিজিটাকে আমরা কি করি যে আমরা বলি যে 12 লিড ইসিজি। আচ্ছা, ইলেকট্রোড বললাম আর লিড আলাদা। 12 লিড ইসিজি দেখবেন যে ইসিজিতে প্রত্যেকটা পেপারে আপনারা খেয়াল করলে দেখবেন কিছু ওই যে ওয়েব গুলো পাশে দেওয়া আছে 1 2 3, এটা হলো রোমান অক্ষরে লেখা আছে 1 2 3। আবার লেখা আছে এভিআর, এভিএল এন্ড এভিএফ। এটা ছোট হাতের দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, এ ভি এল দেওয়া আছে বড় হাতের, এ ছোট হাতের, ভি ক্যাপিটাল আর এফ দেওয়া আছে।
তাহলে এই দেওয়া আছে দেখবেন, তাহলে এগুলোকে এভিএল, এভিআর এন্ড এভিএফ। আর কিছু দেওয়া আছে V1, V2, V3, V4, V5, V6। তাহলে এইগুলো লিড দেওয়া আছে। তাহলে এইটা 12টা লিড হলো। তাহলে 1, 2, 3, এভিআর, এভিএল, এভিএফ এই 6টা, আর V1 to V6 6টা। ইসিজি আমাদের কিছু জিনিস আছে লিড, অনেকগুলো লিডকে বলা হয় বাইপোলার লিড, আর অনেকগুলো ইউনিপোলার লিড। যে বাইপোলার লিডটা যার পজিটিভ পোল এবং তার নেগেটিভ পোল আছে, এটাকে বলে বাইপোলার লিড। মানে the lead which has got both positive and negative pole is known as bipolar lead, and the lead which has got only positive pole সেটাকে বলে ইউনিপোলার লিড। ঠিক আছে, ইউনিপোলার লিড, এটা ইউনিপোলার। তাহলে আপনার খেয়াল করবেন যেটা বাইপোলার লিড সেগুলোকে বলে স্ট্যান্ডার্ড লিড। স্ট্যান্ডার্ড 1, 2, 3 যে রোমান আছে এগুলো হলো বাইপোলার লিড, এবং এইগুলোকে বলে স্ট্যান্ডার্ড লিড। স্ট্যান্ডার্ড লিড। আর সবগুলো হলো ইউনিপোলার, মানে এভিআর, এভিএল, এভিএফ, V1 to V6। ঠিক আছে, এগুলো সবগুলো ইউনিপোলার। তাহলে ইউনিপোলার এভিআর, এভিএল, এভিএফ এগুলো ইউনিপোলার লিম লিড। তার আগে অগমেন্টেড দিয়ে দেওয়া আছে, মানে অগমেন্টেড। আর V1, V2, 6 এগুলো ইউনিপোলার, এগুলো টেস্ট লিড। তাহলে লিম লিড হলো 6টা, স্ট্যান্ডার্ড লিম লিড আর হলো ইউনিপোলার অগমেন্টেড লিম লিড 3টা, আর হলো টেস্ট লিড 6টা, এটাও ইউনিপোলার। দেখবেন যতগুলো ভি দেওয়া আছে সবগুলো ইউনিপোলার। ভি স্ট্যান্ড ফর ইউনিপোলার, এভিআর ভি, এভিএল, এভিএফ, V1, V2, V3, V4, V6। তাহলে এই 9টা লিড হলো ইউনিপোলার। তাহলে আমাদের এই জন্য আমরা বলি 12 লিড ইসিজি, মানে 12টা লিড দিয়ে ইসিজি। এখন আমাকে এর আগের দিন একজন প্রশ্ন করেছিলেন যে হার্টের সারফেস যে কিভাবে বুঝবো। যে কিছু কিছু জিনিস যেরকম ইসকেমিক হার্ট ডিজিজ বোঝার জন্য সাধারণত আমরা সারফেস ইউজ করি, অ্যারিথমিয়াতে সারফেস ইউজ করি না, হার্ট ব্লকে সারফেস ইউজ করি না। কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ সাধারণত স্পেসিফিক সারফেসে হয়। যেরকম ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে ইনফিরিয়র সারফেসে, ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে অ্যান্টেরিয়র সারফেসে, ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে কোন সারফেসে, অ্যান্টেরোল্যাটারাল সারফেসে। ঠিক আছে, অ্যান্টেরোসেপ্টাল সারফেস এগুলোতে হতে পারে। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ যখন আমরা বলবো তখন অবশ্যই বলতে হবে এটা কোন সারফেস। আমি এটা বুঝাই দিতে পারতাম ড্র করে, তাই এখানে ড্র করার কোনো স্কোপ নাই। ফলে আমি সংক্ষেপে যে জিনিসগুলো আপনার মনে রাখতে হবে মেকানিজম ছাড়াই বলছি, কারণ মেকানিজম বললে আরো ভালো বুঝতে পারবেন, এটা বোঝানো সম্ভব না। কিন্তু বলে রাখছি এই জিনিসগুলো মুখস্থ রাখেন যে আমাদের 2, 3 and AVF। ঠিক আছে, 2, 3 and AVF এই 3টা লিড হলো ইনফিরিয়র সারফেস। ঠিক আছে, ইনফিরিয়র সারফেস 2, 3 and AVF এই 3টা হলো ইনফিরিয়র সারফেস বলে। V1, V2, V3 এই 3টাকে বলে অ্যান্টেরোসেপ্টাল সারফেস, অ্যান্টেরোসেপ্টাল সারফেস। এবং V1, V2, V3 এর পরে যদি দেখেন যে V4, V5, V6 এর চেঞ্জ আছে তাহলে বলবেন হলো অ্যান্টেরিয়র সারফেস। ঠিক আছে, অ্যান্টেরিয়র সারফেস। এবং V1, V2, V3, V4, V5, V6 এর সাথে 1 আর AVL এ যদি চেঞ্জ থাকে তখন বলবেন এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র। আর দেখেন তাহলে 2, 3 and AVF এই 3টাকে বলে কি ইনফিরিয়র সারফেস। V1 to V3 অ্যান্টেরোসেপ্টাল সারফেস, V1 to V6 অ্যান্টেরিয়র,
V1 to V6 plus 1 আর AVL এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র আর অ্যান্টোল্যাটারাল বা ল্যাটারাল সারফেস। এটা হলো V5 V6 একদম ল্যাটারালি থাকে, আর থাকে 1 থাকে, আর এদিকে AVL। তাহলে এইটাকে বলে অ্যান্টোল্যাটারাল সারফেস। তাহলে হার্টের কয়েকটা সারফেস আপনারা জানলেন যে যখন ইসকেমিক হার্ট ডিজিজ মানে দেখা হয় তখন এই জিনিসগুলো লাগে। তাহলে 2, 3 AVF ইনফিরিয়র সারফেস, V1 to V3 এটা হলো অ্যান্টেরোসেপ্টাল, V1 to V6 অ্যান্টেরিয়র সারফেস, V1 to V6 প্লাস 1 AVL এটা হলো এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র সারফেস, আর হলো V5 V6 আর 1 AVL একদম ল্যাটারাল লিড গুলোতে এটা বলে অ্যান্টেরোল্যাটারাল সারফেস। এইটুকু মনে রাখলে আপনার হবে, আর বেশি কিছু দরকার নাই। আরো দুইটা জিনিস আছে যেগুলো আপনাদের জন্য খুব বেশি লাগবে না, পরবর্তীতে জেনে নিতে পারেন। তাহলে যে রুগীর দেখবেন যে V1 to V3 তে ST সেগমেন্ট এলিভেশন আছে, তারপরে কোথায় তাকাবেন? তারপরে তাকাবেন V4 V5 এ আছে কিনা। যদি V4 V5 তে থাকে তাহলে মনে করবেন এটা অ্যান্টেরোসেপ্টাল না, এটা আরো এক্সটেন্ড করেছে, হোল অ্যান্টেরিয়র সারফেস। V1 to V6 যখন দেখলেন যে আছে, তখন তাকাবেন কোন দিকে, 1 AVL এ আছে কিনা। যদি 1 AVL এ থাকে তখন মনে করবেন এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র। যদি 1 AVL এ থাকে তখন দেখবেন যে V5 V6 এ যদি থাকে তাহলে মনে করেন অ্যান্টেরোল্যাটারাল সারফেস। আর V5 V6 এর সাথে যদি দেখবেন যে V1 2 আছে তাহলে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র। আর যদি দেখেন 2 তে আছে তাহলে তাকাবেন 3 আর AVF এ আছে কিনা, তার মানে ইনফিরিয়র সারফেস। বোঝা গেছে? তাহলে আমরা কিভাবে সারফেস চিনব? তাহলে আমরা হার্টের সারফেস চিনলাম যে এটা শুধুমাত্র লাগবে হলো অ্যাঞ্জিনার ক্ষেত্রে, ইসকেমিক হার্ট ডিজিজ অথবা এমআই এর ক্ষেত্রে লাগবে। আর অন্য কোনো জায়গায় সাধারণত আমরা সারফেস আমরা বলি না। যে হার্ট অন্যান্য জায়গাগুলো অ্যারিথমিয়া অথবা হার্ট ব্লক বোঝানোর জন্য ইসিজিটা বোঝা হয়। এখন আমরা চলে যাব যে ওয়েভগুলো, ঠিক আছে? ইসিজিতে ওয়েভগুলো কিভাবে বোঝা যায়? আচ্ছা, ইসিজির কিছুটা বলে নেই আরো আগে। এটা বলে যে আমরা ইসিজিতে আমরা যখন করি 1 মিনিট মানে 60 সেকেন্ডে যে পেপারটা যে স্পিড থাকে এটাকে বলি 1 মিনিট। যদি ইসিজিটা আমি অন করে রাখি, পেপারটা তে দেখবেন যে ছোট ছোট স্মল স্কোয়ার আছে। এই স্মল স্কোয়ার গুলোকে আমরা বলি যে একটা ইউনিট, এটার হাইট এবং ওয়েট আছে। হাইটটা 1 মিলিমিটার, ওয়েটটাও 1 মিলিমিটার। হাইটে হলো এটা ভোল্টেজ, আর উইডথ হলো টাইম। তাহলে এই একটা স্মল স্কোয়ার ইকুয়াল কত? 0.04 সেকেন্ড, মানে হরাইজন্টালি। আর ভার্টিক্যালি হলো 1 মিলিমিটার, যেটা 0.1 মিলিভোল্ট এক্সপ্রেস করে। ঠিক আছে? তাহলে ভার্টিক্যালি আমরা এটাকে দেখি ভোল্টেজ, আর হরাইজন্টালি দেখি এটা হলো টাইম। তাহলে যখন ইসিজি পেপারটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায় 60 সেকেন্ডসে বা 1 মিনিটে থাকে ওটার ভিতরে কত? 1500 স্মল স্কোয়ার। তাহলে 1500 স্মল স্কোয়ার মানেই হলো হরাইজন্টালি 1 মিনিট বা 60 সেকেন্ড। ঠিক আছে? এই 60 সেকেন্ডের মধ্যে যে ভেন্ট্রিকুলার যতগুলো কমপ্লেক্স আছে সেটাই হার্ট রেট। ভেন্ট্রিকুলার কমপ্লেক্সকে ইসিজিতে আর ওয়েভ দ্বারা কি বোঝা যায়। তাহলে যদি দেখি যে 1500 স্মল স্কোয়ারের ভিতরে কি যতটা আর ওয়েভ আছে, আর ইন্টারভেল বা আর ওয়েভ, সেটাকে আমরা বলি কত? হার্ট রেট। কারণ 1500 স্মল স্কোয়ার মানেই
1 মিনিট, কারণ 1 মিনিট গেলে 1500 স্মল স্কয়ার ট্রাভার্স করে। তাহলে আমাদের ওই স্মল স্কয়ার 1500টা গুনতে খুব কষ্ট হয়, সেজন্য আমরা কি করি, 5টা স্মল স্কয়ার মিলে একটা লার্জ স্কয়ার। যে 5টা স্মল স্কয়ার মিলে একটা লার্জ স্কয়ার, হরাইজন্টালি 5টা স্মল স্কয়ার মানে 0.04 মাল্টিপ্লাই 5, তার মানে 0.2 সেকেন্ড। ঠিক আছে, একটা লার্জ স্কয়ারের তাহলে ভ্যালু হচ্ছে কত, 0.2 সেকেন্ড। তাহলে আমরা সাধারণত দেখি যে 1500 স্মল স্কয়ার মানে এটা 300 লার্জ স্কয়ার। 300 লার্জ স্কয়ারের ভিতরে যে কয়টা আরওএফ থাকে সেটাই হলো হার্ট রেট হবে। তাহলে 1500 স্মল স্কয়ারে যে কয়টা আরওএফ অথবা 300 স্মল লার্জ স্কয়ারে যে কয়টা আরওএফ সেটাই হলো হার্ট রেট। তাহলে ইসিজিতে কিছু ওয়েভ থাকে, সে ওয়েভ গুলো নিয়ে ডিসক্রাইব করি। আগে একজন বলেছে অ্যান্টেরোল্যাটারাল সারফেসটা আবার বলবেন। অ্যান্টেরোল্যাটারাল সারফেস হলো হার্টের এই ল্যাটারাল সারফেসে। এই ল্যাটারাল সারফেসে এখানে থাকে V5, এখানে থাকে V6 আর V5, আর 1 থাকে হলো এখানে, আর AVL থাকে এখানে। তাহলে মানে আমি একটা বলি যে এই যে আমার কাপটা তো দেখা যায়, এটা কি লেফট, এই লেফট শোল্ডার থেকে -30 ডিগ্রি এখানে থাকে AVL। AVL হার্টটাকে এইখান থেকে লেফট শোল্ডার থেকে দেখে, আর AVR রাইট শোল্ডার থেকে দেখে, আর AVF নিচ থেকে দেখে। ঠিক আছে, এই নিচ থেকে দেখার ফলে সেজন্য AVFটা ইনফিরিয়র সারফেস। আর তাহলে দেখেন AVL যদি এই সাইডে থাকে এটা হার্টের অ্যান্টেরোল্যাটারাল সারফেসকে রিপ্রেজেন্ট করে, আর 0 ডিগ্রিতে থাকে এখানে 1, আর V5 V6 এটা। তো সেজন্য হার্টের অ্যান্টেরোল্যাটারাল সারফেসটা এইদিকে V5 V6 1 AVL দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এটাই কারণ। আমি কোথায় যেন আলাপ করছিলাম, সম্ভবত হার্ট রেট। আচ্ছা, তাহলে হার্ট রেট নিয়ে আগে আলাপ করি, তারপরে ওয়েভ গুলো নিয়ে আলাপ করি। তাহলে এখানে দেখেন হার্ট রেট ক্যালকুলেশনে, সেজন্য আমি বলছি হার্ট রেট ইকুয়াল টু 1500 divided by RR interval in small square or 300 divided by RR interval in large square। তাহলে এখানে খেয়াল করেন যে RR ইন্টারভেল যদি 1 হয়, 1 লার্জ স্কয়ার আর কি, 1 লার্জ স্কয়ার, তাহলে হার্ট রেট হবে 300 divided by 1, তার মানে হার্ট রেট হবে 300 পার মিনিট। তাহলে কারণ আর হার্ট রেট ইকুয়াল টু RR 300 লার্জ স্কয়ার ডিভাইডেড বাই RR ইন্টারভেল ইন লার্জ স্কয়ার। যদি RR ইন্টারভেল 2 হয়, একটু বেড়ে যায়, RR ইন্টারভেল এইরকম ছিল, তার থেকে আরেকটু বেড়ে গেছে 2 লার্জ স্কয়ার, তাহলে হার্ট রেট কত হবে, 300 ডিভাইডেড বাই 2, তার মানে 150 পার মিনিট। যদি RR ইন্টারভেল 3 হয়, তাহলে হার্ট রেট কত হবে, 300 ডিভাইডেড বাই 3, মানে 100 পার মিনিট। দেখেন তাহলে RR ইন্টারভেল যত কাছাকাছি আসবে হার্ট রেট তত বাড়তে থাকবে, তাই না? আচ্ছা, হার্ট রেট তত বাড়ে। আর RR ইন্টারভেল যত দূরে যাবে হার্ট রেট তত কমে। 1 ছিল 300, 2 ছিল 150, 3 ছিল 300, মানে 100 হলো। যত RR ইন্টারভেল যত বেশি হবে তত হার্ট রেট কমবে। RR ইন্টারভেল 4 লার্জ স্কয়ার, তাহলে হার্ট রেট হবে 75। RR ইন্টারভেল যদি 300 এর সাথে 5 যদি হয় 5, তাহলে হার্ট রেট হবে 60। RR ইন্টারভেল যদি 6 হয় লার্জ স্কয়ার, তাহলে হার্ট রেট হবে 50।